দেখছেন TV9 বাংলা, আমি আত্রি। শুরু করছি 5 কথা। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি শুরু। ঋতব্রত তৃণমূলের গান্ধী মূর্তির পাদদেশে সমাজস্থল পরিদর্শনে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। সমাজস্থলে অরূপ রায়, জাভেদ খান, ফেরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যরা। সামনের সপ্তাহে 21শে জুলাই, তার আগে গান্ধী মূর্তির পাদদেশে কোথায় 21 জুলাই কিভাবে করবে তা খতিয়ে দেখতে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, জাভেদ খান, দেবাশিস কুমার, অরূপ রায় সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তৃণমূল নেতৃত্ব। রয়েছেন তৃণমূল বিধায়করা, রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলে যারা ঋতব্রতপন্থী যে তৃণমূল বিধায়করা রয়েছেন তার প্রত্যেকেই মূলত এই 21 জুলাই কোথায় করা হবে না করা হবে সেটা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে তখন নিজেদেরকে অনেক এক ধাপ এগিয়ে রেখেছে এই ঋতব্রতপন্থী তৃণমূল নেতৃত্ব। এবং দেখা যাচ্ছে তারা 21 জুলাইয়ের আগে বিধায়করা পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং কোথায় হবে, মূলত গান্ধী মূর্তির পাদদেশে কোথায় হবে না হবে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, রয়েছেন দেবাশিস কুমার, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ, রয়েছেন প্রাক্তন মেয়র জাভেদ খান সহ বিশিষ্টরা। এবং সেই ছবি দেখা যাচ্ছে এবং তারা এখানে রয়েছেন শিউলি সাহা সহ প্রত্যেকে এখানে রয়েছেন। তারা এই জায়গাটি অর্থাৎ গান্ধী মূর্তি পাদদেশের অংশটি খতিয়ে দেখছেন। নাই কি অন্যায় তারা বলতে পারবে। আমরা 21শে জুলাই আমাদের শহীদ স্মরণে আমরা প্রথমে যখন চেয়েছিলাম যে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা শহীদ সমাবেশ করব, কিন্তু সেটা যখন দিল না, অল্টারনেটিভ আমরা শহীদ পালন করব। গান্ধীজির মতো বড় শহীদ কেউ হতে পারে না, সেহেতু গান্ধীজির পাদদেশে আমরা শহীদ সভা করব বলেই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম। প্রশাসন আমাদের কনসেন্ট দিয়েছেন, সেই কারণে আমরা এসছি। এটা কে কি বললো তার দিকে দেখলাম নাই, আমাদের শহীদদের সম্মান জ্ঞাপন করবো, এটাই মূল প্রশ্ন। বারবার এই বিতর্ক কেন? আপনারা যেখানে করতে যাচ্ছেন এই বিতর্ক কেন হচ্ছে? যারা বিতর্ক করছে তারা বলবেন। শহীদের বা পাদদেশ দাঁড়িয়ে যদি সভা করি তারই বলার কিছু থাকে না। ঋতব্রতপন্থী তৃণমূলকে বিজেপি সরকারের বি টিম বলে আক্রমণ কালীঘাট তৃণমূলের। 21শে জুলাই কি বলতে হবে সেটাও সরকারই ঠিক করে দেবে, এই বলে কটাক্ষ মহুয়া মৈত্র। বাংলায় আমরা দেখলাম এলওপি কে ডিসাইড হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছে, সরকার ডিসাইড করে দিচ্ছে কে বিরোধী পক্ষ হবে। এখন সরকার যখন ডিসাইড করেছে যে বিরোধী পক্ষ হবে, যেটা আসলে বিজেপির বি টিম, অত যদি ভালোবাসা তো নিয়ে নাও না সাথে। আমরা কি করি, কাউকে ভালোবাসলে আমরা তো সাথে নিয়ে নিই, আগলে রাখি। এটা কি রকম ভালোবাসা যে আপনারা ভালোবাসলেন কিন্তু বাফার জোন করে রাখলেন? এখন নিশ্চয়ই গদ্দার গ্যাংকে এটাও সরকার লিখে দেবে যে তারা 21শে জুলাই কি বলবে, সেটাও হতে লিখে দেবে, কারণ ওদের তো জানা নেই। ঋতব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি যে গুলি চালিয়েছিল। তা এখানে দাঁড়িয়ে আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো we are waiting for the permission and if not we are moving the court. Let's see what will be decided. নৈতিক আর অনৈতিকের মধ্যে যার কাছে যার বিশ্লেষণ আছে। আমরা বিশ্বাস করি কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে লড়াই করাটা নৈতিকতা। কেউ বিশ্বাস করেন যে প্রাইভেট জেটে করে ঘোরাটা নৈতিকতা। কার সাথে কার নৈতিকতা আছে সেটা তার উপর নির্ভর করছে। 21 জুলাই চুরি করার চেষ্টা চলছে। চুরির কিছু নেই, তার কারণ যারা বলছে তারা 21শে জুলাইয়ের ময়দানে ছিলেন না। আমি ছিলাম, আমাদের মতন অনেকেই যারা আজকে এখানে রয়েছেন তারা ছিলেন। কেউ শহীদ হয়েছে, কেউ হয়নি। আমিও শহীদ হয়ে যেতে পারতাম। তাই নতুন করে কাউকে নয়, শহীদ তর্পণ করার অধিকার বাংলার সব মানুষের আছে, আমারও আছে। বিশেষ করে সেদিন যারা সেই লড়াইয়ে ছিলেন। বারবার করে এই যে বলা হচ্ছে বিজেপির বি টিম, এই বিতর্কটা আসছে কেন? সৌজন্য থাকাটা এ টিম বি টিমের ব্যাপার হয় না। আমরা বিরোধী, ওরা যারা সরকার চালাচ্ছেন, এটা যারা বলছেন তারা জানবেন, আমি জানি না। 21শে জুলাই এমনিই ফ্লপ হবে। লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না। অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন।
এদিকে কালীঘাট তৃণমূল তারা কোথায় করবে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ? আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। সভার দিন সামনেই আছে, আদালত মামলাটি শুনুক। এই আবেদন কালীঘাট তৃণমূলের। বুধবার এই মামলাটি শুনবে কলকাতা হাইকোর্ট। অ্যাকচুয়ালি বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে, তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন। তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। 21শে জুলাইয়ে যা সংখ্যায় লোক হবে তা দিয়ে আর ধর্মতলা বা অন্য কোনো জায়গায় আর মাঠ নিয়ে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওই লোক নিয়ে বসার জায়গা হয়ে যাবে। উনি ওইখানে ওই টালির চালাতে বসে মিটিং করুন, 21শে জুলাই করুন, খুব ভালো হবে। আর যে প্রশ্ন নিয়ে এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি সেটা হচ্ছে আসল তৃণমূল কারা। এই বিষয়ে লড়াই এখনো জারি রয়েছে নির্বাচন কমিশনে, কিন্তু জমা পড়েনি ঋতব্রত শিবিরের সব নথি। গত শুক্রবার ঋতব্রতরা যে নথি জমা দিয়েছেন তা পর্যাপ্ত নয় বলা হচ্ছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, নির্বাচন কমিশন বলছে পর্যাপ্ত নথি জমা দেয়নি ঋতব্রত শিবির, কি বলা হচ্ছে বিস্তারিত জানতে চাই। দেখো, পর্যাপ্ত নথি তো জমা দেওয়া হয়নি, বরং নতুন করে আবেদন জানানো হয়েছে যে আরো 15 দিনের সময় দেওয়া হোক। জাতীয় নির্বাচন কমিশন এই সময় দেবে কিনা সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। তারাও এখনো তাদের সিদ্ধান্তের কথা জানায়নি। কিন্তু এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনের চিফ সেক্রেটারিকে, এবং চিঠি লিখে তিনি জানিয়েছেন যে এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে। তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাবতীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং সেই কাগজের কপি ঋতব্রত তৃণমূলের হাতে পৌঁছে দেওয়া হয়েছে কমিশনের মাধ্যমে, এবং তারা সুযোগ পাচ্ছে আলাদা করে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কি কি যুক্তি দিয়েছে তার প্রেক্ষিতে পাল্টা যুক্তি সাজানো বা তথ্য প্রমাণ সহ নথি জোগাড়ের আলাদা সুযোগ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। স্বাভাবিকভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে যাতে আর সময় দেওয়া না হয় সেই বিষয়টি নিশ্চিত করার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে একটি চিঠি দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়টা নিয়ে এবার কমিশন কি বলে আমাদের নজর সেদিকেই থাকছে। ধন্যবাদ। রাজ্যসভা ভোটের জন্য মনোনয়ন পেশ করা হয়েছে। বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল ত্যাগী এবং বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক। বর্তমান যা সমীকরণ, সেই সমীকরণ অনুযায়ী তিনজনের জয় নিশ্চিতই। মনোনয়ন পেশের সময় এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্যরা উপস্থিত ছিলেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশজিৎ বড়াইক এই তিন প্রাক্তন সাংসদ যারা তৃণমূলের সাংসদ ছিলেন, তারা তৃণমূল ত্যাগ করেন, সমস্ত পদ ত্যাগ করেন। তারপর কিছুদিন আগেই তারা বিজেপিতে যোগ দেন, আর বিজেপিতে যোগ দেওয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই তারা টিকিট পেয়ে যান বলা যায়। রাজ্যসভার সদস্য হিসেবে তাদেরকে যে হওয়ার জন্য তাদেরকে যে প্রার্থী করা হবে সেটা কনফার্ম হয়, নিশ্চিত হয়, এবং আজকে মনোনয়ন পেশ করলেন এই তিন প্রাক্তন সাংসদ। বিজেপির অন্দরে যে প্রশ্নের উত্তর সমীর ভট্টাচার্যকেও দিতে হচ্ছে বারংবার, যে অন্য কেউ কি ছিল না, যে তিনজন চলে এলেন অন্য দল থেকে তাদেরকেই প্রার্থী করতে হলো। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিশনটা নিয়ে উনি কাজ করছেন, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই সেটা নিয়ে। হ্যাঁ, সো আজকে যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে, ইট ইজ ফর দ্য লার্জার ভিশন অফ প্রাইম মিনিস্টার মোদি। আর আমার বিশ্বাস যে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। আর সবার বিজেপির ওয়ার্কারদের প্রতি আমি কৃতজ্ঞ আছি, থাকবো, আর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যারা ফেডারেলিজমে বিশ্বাস করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সম্মুখীন হয়ে অ্যাজ আ চিফ মিনিস্টার কাজ করতে হয়। তো বাংলার বঞ্চনাটা কেন হয়েছে? কারণ বিগত দিনের বেঙ্গলের সরকার ফেডারেলিজমে বিশ্বাস রাখতো না।
সেই জায়গা থেকে আপনার দল পরিবর্তন করা, মানে এরকম কোনো না, কি বিষয়? আমার দল পরিবর্তন নিয়ে আমি এতবার বলে সেরেছি, তবু আরেকবার বলে দিচ্ছি যে 4 তারিখের পরের পরিস্থিতি এবং যে ধরনের কারাপশনের তথ্য উঠে আসছে, আমার পক্ষে এই দলে থাকা সম্ভব না। আর কারাপশনের কথাটা আমি বলছি না, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যত পক্ষ আছে 1, 2, 3, 4 সবাই বলছে যে তৃণমূল ইজ কারাপ্ট। সো আমাকে কোনো তথ্য কোনো ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে লাগবে না। কালীঘাটের লয়ালিস্টরাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তৃণমূল কারাপ্ট। রাজ্যসভার যে শূন্য পদ রয়েছে উপনির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি আমার মনোনয়নপত্র জমা দিয়েছি এবং যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে আমার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত না সেই নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে আমার অন্য কোনো মন্তব্য নেই, শুধু এইটুকুই যে আমি আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। বিজেপি এর আগে বলেছিল তৃণমূল থেকে নেবেন, আবার যারা আজকে গিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তারা নিশ্চয়ই তখন যেতেন না। অ্যাকচুয়ালি যে কোনো কারণে হোক, দেখতেই পাচ্ছেন একসঙ্গে কীভাবে কত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট হয়। রাজ্যসভার যারা, তারা বলছেন আমরা বিরাট বিপ্লবী, আমরা ইস্তফা দিয়ে দিলাম। আবার লোকসভার লোকেরা বলছেন আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফা দেব না। আবার বিধানসভায় বলছে আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফার কথা ভুলেও ভাবছি না। এই সময় যে নেতারা নিজেদের অঙ্কে শিবির বদল করছেন, দল বদল করছেন, চেয়ারের মোহে দৌড়চ্ছেন, এটা কষ্ট পাচ্ছেন কর্মীরা এগুলো একদম পছন্দ করেন না। সাধারণ মানুষ এই রাজনীতিটা ঘৃণা করছে। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে পোস্ট করেছে, তাদের আবেগটিও আমাকে বুঝতে হবে, তাদেরও পরিস্থিতিটা বুঝতে হবে। আর পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। একটি দলের পরিচয় কোনো ব্যাপার না, এদেরও তার বাকি ছিল। দাদা দলে এসেছেন, পদত্যাগ করে এসেছেন, দলের একটা দায়িত্ব থাকে। আর যে কোনো সংগঠিত রাজনৈতিক দল দাদা একজন কর্মী হওয়ার প্রাথমিক শর্তই হলো এটা, সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নার্থে আনুগত্য। সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পালন করাটা প্রত্যেক নেতার দায়িত্ব, কর্মীর দায়িত্ব, আমার দায়িত্ব। সেবাশ্রয়, আর এই সেবাশ্রয় নিয়ে বিপদ আরো বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ স্বাস্থ্য ভবনে এবার অভিযোগ পত্র নিয়ে গেলেন ভুল চিকিৎসায় পা বাদ হয়ে যাওয়া মহিলার ছেলে। স্বাস্থ্য ভবনে ভুক্তভোগী মহিলার ছেলে আজকে তাদের অভিযোগ জমা দেন এবং নথি জমা দেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরে মহেশতলার বাসিন্দা মহিলার পা বাদ চলে গিয়েছে বলে অভিযোগ করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় দায়ের হয়েছে এফআইআর। অভিষেক ব্যানার্জির কাছে আমার ছেলে বারবার গেছে। তার বিয়ে অয়ন আর তার বিয়ে সুমিত, এই দুজন কিছুতেই দেখা করতে দিত না আমার ছেলেকে, বলতো এটা একটা তুচ্ছ ব্যাপার, এই নিয়ে উনি তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। বা পাশে বসে চা খেত অভিষেক ব্যানার্জি, সে নিজেও যেন শুনেও শুনতো না, দেখেও দেখতো না, সে কোনো গুরুত্ব দিত না, সে সমস্ত কিছু এড়িয়ে যেত। স্বাস্থ্য ভবন থেকে আমাদের জানিয়েছিল যে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব, আমাদের সাথে এসে যোগাযোগ করুন। এই জন্য অনেক ধন্যবাদ দিই যে আমাদের কথা তো স্বাস্থ্যমন্ত্রী ভেবেছেন, চিন্তা করেছেন, যেন সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, যেন যেভাবে আমার পাটা বাদ গেছে, যেভাবে আমি আজ অঙ্গহানি হয়ে গেছি, হ্যাঁ, যেন সুষ্ঠু একটা বিচার পাই, আমি এই আশা করি। আমরা সরকারের কাছে এটাই আবেদন, যারা উপযুক্ত একদম যারা যুক্ত আছে এই সেবাশ্রয় ক্যাম্পেতে, এই ভুয়ো ডক্টরের সঙ্গে যারা যুক্ত আছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। সাথে আমরা সরকারের কাছে আবেদন যে আমার মা সারাটি জীবন যে পঙ্গু হয়ে গেল, আমার মা সারাটি জীবন বিছনায় শয্যা হয়ে গেল, তার যেন উপযুক্ত সরকারের সাহায্য পায়। এই যে স্বাস্থ্যমন্ত্রী আপনাদেরকে ডেকে পাঠালো, এটা কতটা মনে হচ্ছে যে সদর্থক বা পজিটিভ?
অবশ্যই আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা মিডিয়ার মাধ্যমে জানতে পারার মুহূর্তের মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ হয় এবং স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেয় তিনি আমাদের সমস্ত কাগজপত্র নিয়ে আজকে ডেকে পাঠিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী তিনি বলছেন তদন্ত হবে, সেবাশ্রয় নিয়ে সব অভিযোগে সব দিক খতিয়ে দেখবে তদন্ত কমিটি। একটা তদন্ত কমিটি গড়েই সমস্ত বিষয়ে নজর দেওয়া হবে, তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে, তো সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথাও হয়েছে স্যারের সঙ্গে। অনারেবল চিফ মিনিস্টার আমাকে বলেছেন যে শুরু করতে, উনি নিজে পর্যবেক্ষণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক ধাপে আমি জানানোর দায়িত্ব আমার। তো কতটা কি এগোচ্ছে, কী তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে, প্রত্যেকটা স্বচ্ছতার সঙ্গে হবে। জনগণের স্বার্থে এই বিচার আমার নয়, আপনার নয়। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে, যেটা ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো করেছেন। সেবাশ্রয়ে যে পরিকাঠামো ছিল সেগুলো সন্দেহজনক। সেখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বিনা অনুমতিতে, এক্স-রে মেশিন নেওয়া হয়েছিল রেডিয়েশন সেফটির অনুমতি ছাড়া। এগুলো কারা করেছে, কবে করেছে, কোথায় কোথায় গিয়েছিল, সব নিরিখে আমরা বিচার করব। আমার দেখে মনে হলো লেখাটা যে কোয়াকও হতে পারে, মনে হলো না পাশ করার আগে। কোনো কারুর সই নেই, প্রথম কথা। যারা লিখেছে তারও কারুর সই নেই। রেজিস্ট্রেশন বা লাইসেন্সিং অথরিটি কে এবং রেজিস্ট্রেশন নাম্বার কিছু দূরের কথা, ডাক্তারবাবুর সই নেই। পুরোটাই সরেজমিনে আমি দেখেছি। তদন্ত শুরু হয়ে গেছে, আরও তদন্ত গাঢ় হবে। তদন্তের তলানিতে যা আমরা তথ্য এবং প্রমাণ পাব, সেই নির্যাসটুকু আমরা আমাদের যে তদন্তকারী সংস্থা সেবাশ্রয় তদন্ত করছে হাতে তুলে দেওয়া হবে, যথাযথ বিচার দেওয়া হবে। সেবাশ্রয় সম্পর্কে সেবাশ্রয় তো আমাদের দলের কোনো কর্মসূচি নয়, এবং সেবাশ্রয় সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমি জীবনে যাইও নি। ফলে সেবাশ্রয় যারা করেছেন, যারা যেতেন, যারা পাহারা দিতেন, যারা ছবি তুলতেন, সম্ভবত তারা বিস্তারিত বলতে পারবেন, আমি বলতে পারবো। এবার আসি শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে, কারণ বদলের বাংলা এবার চালু হওয়ার পথে জাতীয় শিক্ষানীতি। আধিকারিকরা এসেছেন, আর কি নিয়ে কথা চলছে, কি হতে চলেছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, রাজ্যের দুই শিক্ষামন্ত্রীও রয়েছেন এই বৈঠকে, ঠিক কি জানা যাচ্ছে, মূলত কি বিষয়, কি হতে চলেছে এই বৈঠকে আলোচনা? দেখো, কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের একটা বড় টিম, তার সঙ্গে রাজ্যের 4 মন্ত্রী, মানে দুজনের, একজন স্কুল শিক্ষামন্ত্রী, একজন উচ্চশিক্ষামন্ত্রী, তার সঙ্গে 2জন প্রতিমন্ত্রী, তার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এতজন মিলে বৈঠকে বসেছেন। বৈঠক শুরু হয়েছে এবং এই প্রথম মুখ্যমন্ত্রী কিন্তু তিনি বিকাশ ভবনে এলেন এবং এই বৈঠকে মূলত কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের একেবারে তাল মিলিয়ে চলা, তার সঙ্গে সঙ্গে PM-শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় এবং স্কুল স্তরে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, এগুলোকে নিয়েই কিন্তু আলোচনা হবে বলে আমরা জানতে পারছি। কয়েকদিন আগে তোমার মনে থাকবে যে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দীপক বর্মন, অর্থাৎ উচ্চশিক্ষামন্ত্রী এবং স্কুল শিক্ষামন্ত্রী, তারা গিয়ে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে এসেছিলেন। তারপরেই ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন যে একটা টিম তারা গিয়ে রাজ্যে কাজ করবে। সেই মতন একটা টিম এসে পৌঁছেছে, প্রায় 10 জনের মতন। তারা ইতিমধ্যেই রাজ্যে কোথায় কোথায় অভাব রয়েছে শিক্ষার ক্ষেত্রে, কিভাবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা যায়, সেগুলো নিয়ে নিজেরা ইন্সপেকশন করেছে এবং তার সাথে সাথেই কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক তাদের ইন্সপেকশনের পরে, এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিঃসন্দেহে শিক্ষার প্রতি নতুন সরকারের যে গুরুত্ব সেটাকে আরো একবার জাহির করছে। ধন্যবাদ। পুলিশের জালে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের PA পুলিশের জালে। সুব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। সুব্রত, কি খবর পাওয়া যাচ্ছে, কেন তাকে পুলিশ পাকড়াও করেছে?
দেখো, এক মহিলার তার অভিযোগের ভিত্তিতেই তাকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতেই এই আত্মসহায়ক শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তাকে কিন্তু গ্রেপ্তার করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। গতকাল তাকে গ্রেপ্তার করার পর আজকে তাকে হাওড়া আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়ার একটা প্রক্রিয়া জানা যাচ্ছে। কিন্তু বিষয়টি হলো যে যুবতীর অভিযোগ 12ই জুন ওই যুবতীকে থানায় তার বিরুদ্ধে অভিযোগ করে এই আত্মসহায়কের বিরুদ্ধে, এবং তারই অভিযোগের ভিত্তিতে এই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের যে পিএ বা আত্মসহায়ক তাকে গ্রেপ্তার করেছে এবং সম্পূর্ণ প্রক্রিয়া এখন আদালতের দ্বারস্থ। ধন্যবাদ। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। এবার ওনার এগেনস্টে ওনার এক বান্ধবী কমপ্লেন করেছে, ওনাকে নাকি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়েছিল। যদিও ঘটনাটা ঘটেছে সে 12ই এপ্রিল ঘটনাটি ঘটেছে হাওড়াতে, ওই চ্যাটার্জিহাট যেখানে অ্যাকিউজড আছে, অ্যাকিউজডের বাড়িতে 12 তারিখ ঘটনাটি ঘটেছে। কমপ্লেন্ট হয়েছে 27 তারিখ। এবার এতদিনের একটা গ্যাপ রয়েছে কমপ্লেনের। এবার দিস ইজ আ ভেরি মাচ আ কোয়েশ্চেনেবল থিং। এবার দেখা যাক, বাকিটা ইনভেস্টিগেশনের ওপর ডিপেন্ড করছে। আপাতত এখন 14 দিনের জেসি প্রেয়ার তো করাই হয়েছে। এবার দেখি কোর্টে যার ডিসিশন হয়। দীর্ঘদিনের পরিচিত, ওনারা এক ফিল্ডেই কাজ করেন। মেয়েটিও বোধহয় ইভেন্ট ম্যানেজমেন্টেরই কোনো সেক্টরে কাজ করেন, ছেলেটিও তাই। আদালত অবমাননা মামলা, সেখানে কুণাল ঘোষ দোষী সাব্যস্ত এবং তার জরিমানা হয়েছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। প্রদীপ্ত, কি খবর? দেখো, কুণাল ঘোষ একটি চাকরি প্রার্থীদের একটি কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বিচারপতির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যের প্রেক্ষিতেই কুণাল ঘোষকে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে 2000 টাকা জরিমানা করা হয়েছে। যদিও এক্ষেত্রে কুণাল বাবুর যুক্তি যে তিনিও ঘটনার নিন্দা করেছিলেন এবং উত্তেজনাবশত ওখানে চাকরি প্রার্থীরা কে কি বলেছিলেন সেটা তার ঠিক জানা নেই এবং ঘটনাস্থলে তিনি ছিলেন না। তা সত্ত্বেও তার 2000 টাকা জরিমানা হয়েছে। এবং এক্ষেত্রে তিনি যেটা বলছেন যে বহু জায়গায় যেতে হয় এবং সেখানে কে কোথায় কি মন্তব্য করছেন সবটা হয়তো তার দায় নয়, তবে গোটা প্রক্রিয়াকে তিনি দেখার পর, অর্থাৎ নির্দেশনামা দেখার পর এই বিষয়ে আইনি পথেই তিনি হাঁটবেন, অন্তত তেমনটাই তিনি জানাচ্ছেন। ধন্যবাদ। কুণাল ঘোষকে 2000 টাকা জরিমানা করা হয়েছে উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলা। সেই মামলাতে আদালত অবমাননার যে মামলা ছিল সেই মামলাতে দোষী সাব্যস্ত করা হয় এবং জরিমানা করা হয়।